আমি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে ২২টি সেশনে অধ্যয়নরত আছি। আমি কবি জসিমউদ্দিন হলের একজন আবাসিক শিক্ষার্থী। আসন্ন ডাকসু নির্বাচনে আমি কেন্দ্রীয় সংসদে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থিতা করতেছি। আচ্ছা, এখানে হচ্ছে আমি প্রথমে কারেকশন করে দেই, এখানে ২১৫ জন কি ১৬ জন প্রার্থী। সেই জায়গা থেকে এইখানে অনেকগুলো বিষয় কাজ করবে। বিশেষ করে প্রথমত সাংগঠনিক দক্ষতা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে প্যানেলটি হবে, নির্বাচিত প্যানেল, সেখানে সাংগঠনিক দক্ষতা ছাড়া কেউ যদি প্রবেশ করে তাহলে তিনি এই পুরো বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০,০০০ শিক্ষার্থী এবং এই ৪০,০০০ শিক্ষার্থীর বিভিন্ন দাবি দেওয়া থাকবে, সেগুলো নিয়ে কাজ করতে অনেকটুকু বেগ পাবে। এই জন্য আমার বিগত বেশ কিছু সাংগঠনিক দক্ষতা আছে, আমি সেই জায়গা থেকে এগিয়ে থাকবো অবশ্যই। একই সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট রেজিমে একজন অনাবাসিক শিক্ষার্থী ছিলাম এবং ফ্যাসিস্ট রেজিমের পর থেকে আমি একজন আবাসিক শিক্ষার্থী। অতএব আমি অনাবাসিক এবং আবাসিক দুই গ্রুপের বা দুই জায়গার মানুষেরই ভালো একজন প্রতিনিধি হতে পারবো বলে আমি মনে করছি। বর্তমানে আমার নির্বাচনী ইশতেহার আমি ঘোষণা করেছি, সেটির মধ্যে বেশ কিছু পয়েন্ট আছে। এই নির্বাচনী ইশতেহারটা অ্যাকচুয়ালি আমার ডাকসু নির্বাচনী ইশতেহার ব্যাপারটা এরকমও না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ৩ মাসের মাথায় আমি একটা ৬ দফা দাবি উত্থাপন করি। আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর থেকে। আমি অনেক বড় স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলাম। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর থেকে দেখি যে নানা অনিয়ম, উচ্ছৃঙ্খলা বা অন্যায়, এরকম নানা সমস্যায় জর্জরিত বিশ্ববিদ্যালয়। তো আমি সেই জায়গা থেকে ৬ দফা দাবি উত্থাপন করি। সেই ৬ দফার সাথে আমি জাস্ট নতুন করে দুটো দফা অ্যাড করে আমি আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। সেখানে প্রথমে ছিল আমার পুরো বিশ্ববিদ্যালয়টাকে আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। তারপরে বিশ্ববিদ্যালয়টাকে একটা নিরাপদ ক্যাম্পাসে রূপান্তর করার জন্য যে বহিরাগত যানবাহন, পাগল ভবঘুরে ইত্যাদি আছে, এগুলোকে উচ্ছেদ করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা। একই সাথে আপনার যে প্রক্টরিয়াল টিম আছে, টিম মেম্বারের সংখ্যা আরও বাড়ানো। তারপরে পরিবহন সমস্যার সমাধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থীরা আসা যাওয়া করে। তাদের এই আসা যাওয়ার মাঝে ফিটনেসবিহীন যে যানবাহনগুলো আছে, এগুলোতে চলাচল করলে অনেক বেগ পেতে হয়, শরীর অসুস্থ হয়ে পড়ে, তারপরে মানসিক শারীরিক বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তো এই জায়গা থেকে আমি পরিবহনটাকে সংস্কারের দাবি তুলতেছি। তারপরে আপনার যে বিশ্ববিদ্যালয় পিছিয়ে পড়া যেসব শিক্ষার্থী আছে, সেই সব শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি তুলেছিলাম। এবং এই জিনিসটা ওয়ান কাইন্ড অফ এরকম যে আমাদের দেশ অথবা বিশ্ববিদ্যালয় সব কিছুর পিছনে আমাদের যে দারিদ্রতা, এটা দায়ী। অতএব যে দরিদ্র শিক্ষার্থীরা যারা আছে, দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীরা, তাদেরকে আমি বৃত্তির আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। একই সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ক্যান্টিন, ক্যাফেটেরিয়া ইত্যাদি আছে, সেগুলোর যে খাবার আছে, এই খাবারের মান খুবই নিম্নমানের। আমরা দেখতে পাই যে আমাদের এই পাশের ক্যাম্পাস বুয়েট ক্যাম্পাসে একই মূল্যে এর থেকে স্বাস্থ্যকর খাবার এবং বেশি পরিমাণে খাবার তারা প্রদান করে থাকে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রাইসটা একই থাকা সত্ত্বেও আমাদের খাবারের মান অথবা পরিমাণ কোনোটাই স্বস্তিজনক নয়। সেই জায়গা থেকে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি তুলেছিলাম তখন, বিশ্ববিদ্যালয় যাতে খাবারের মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারী আছে তাদের তত্ত্বাবধানে একটা কার্যকর ভূমিকা রাখে। তারপরে আমাদের আরেকটা এই পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে গবেষণাগার, ল্যাব রুম, পাঠকক্ষ নেই, লাইব্রেরি নেই। এই যে লাইব্রেরি, গবেষণাগার, ল্যাব ইত্যাদি এই শর্টেজের কারণে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যথেষ্ট পরিমাণ গবেষক অথবা বিজ্ঞানী অথবা চাকরির জন্য যেসব প্রার্থী আছে, চাকরির জন্য যেসব শিক্ষার্থী আছে, তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমি বিশ্ববিদ্যালয়ের কাছে তখনই দাবি উত্থাপন করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে পর্যাপ্ত পরিমাণে গবেষণাগার, তারপর লাইব্রেরি এবং যথেষ্ট পরিমাণে ল্যাব স্থাপন করে। এইরকম তারপরে আমার আরেকটা দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অভ্যন্তরীণ যে যানবাহন আছে, সেইখানে যাতে নিজস্ব শাটল সার্ভিস চালু করে। সেই জায়গা থেকে আমরা ক্যাম্পাসে একটা এনজিও সংস্থা তাদের নিজস্ব শাটল সার্ভিস চালু করলেও সেটা খুবই সীমিত পরিসরে চালু করেছিল। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যাতে করে বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট পরিমাণে শাটল সার্ভিস চালু করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে শাটল সার্ভিসের যে ভাড়াটা আছে, এটা কমিয়ে আনা হয়।
এইরকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমি সম্মিলিতভাবে কাজ করতেছি। এখানে আসলে কাজ করাটা মুখ্য বিষয় না, এখানে আমার ইশতেহার এবং হচ্ছে আমি কিভাবে সমন্বয় করব সাধারণ শিক্ষার্থী এবং প্রশাসনের মাঝে, এটাই হচ্ছে মুখ্য বিষয়। এবং আমি যে দাবিগুলো উত্থাপন করেছি এগুলোর জন্য আলাদা আলাদা স্পেশালাইজড সম্পাদক আছে। তবে আমার কেন্দ্রীয় সংসদে আমি যদি সদস্য নির্বাচিত হই, আমার কাজ থাকবে সাধারণ শিক্ষার্থী, প্রশাসন এবং একই সাথে যে স্পেশালাইজ সম্পাদকীয় যে পোস্টগুলো থাকবে তাদের সাথে সমন্বয় করা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এই পর্যন্ত অনেক সমস্যা আইডেন্টিফাই করেছি এবং সেগুলো লিপিবদ্ধ করেছি এবং সেগুলো সাধারণ শিক্ষার্থীদের পর্যন্ত পৌঁছেছি। তো সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা আমার সাথে পুরোপুরি একমত, তারা এই বিষয়গুলোর অতি সত্বর সমাধান চায় এবং এই সমাধানের জন্য আমি মনে করি যে আসন্ন যে ডাকসু আছে, ডাকসুর মাধ্যমে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো সমাধান হবে বলে আমি আশা করছি। আসলে হচ্ছে ওয়েলফেয়ার বেসড যে কাজগুলো আছে এগুলোকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। তবে এইখানে আমরা যে তারা যে কাজগুলো করেছিল সেগুলো তাদের কাজ না, সেগুলো প্রশাসনের কাজ। তা ওটাকে আমরা এক্সাম্পল হিসেবে দাঁড় করাতে পারি যে প্রশাসনের এই কাজগুলো করার কথা ছিল কিন্তু প্রশাসন সেই জায়গাটা থেকে ব্যর্থ। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ওয়েলফেয়ার বেসড যে পলিটিক্সটা আছে এটা ওয়ান কাইন্ড অফ একদিক দিয়ে ভালো, কিন্তু আরেক দিক দিয়ে এটার কিছু ব্যাড ইম্প্যাক্টস আমরা পরিলক্ষিত করেছি। এবং আপনারা দেখবেন যে কিছুদিন আগেই এইসব নিয়ে ওয়েলফেয়ার পলিটিক্স যেটাকে বলি, শিক্ষাঙ্গন এবং হচ্ছে আবাসিক হলগুলোতে যে ওয়েলফেয়ার পলিটিক্স যারা চর্চা করেছে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা একটা ক্ষোভ প্রকাশ করেছেন। অতএব আমি মনে করব যে শিক্ষাঙ্গন অথবা আবাসিক ভবনে এই যে ওয়েলফেয়ার পলিটিক্স যেটা আছে সেটা আপনারা অ্যাপ্লাই যারা করেছে তারা আসলে এই দিক থেকে এগিয়ে থাকবে না, কারণ সাধারণ শিক্ষার্থীরাই তা মেনে নিচ্ছে না। শিক্ষাঙ্গনের বাইরে যে যদি কেউ ওয়েলফেয়ার পলিটিক্স অ্যাপ্লাই করতে চায় সে জায়গা থেকে সে করতে পারে, তবে তারা শিক্ষাঙ্গন এবং হচ্ছে আবাসিক হলগুলোতেই এই জায়গাটা করার কারণে সাধারণ শিক্ষার্থীদের চোখে তারা একটা নেগেটিভ ইমেজ দাঁড় করিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করব যে তাদের থেকে আমরাই বেশি এগিয়ে থাকবো এখন বর্তমানে যারা কাজ করছে। হ্যাঁ, আমি যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি এবং যাদের সাথে আমি যোগাযোগ করতেছি তারা অধিকাংশই আবাসিক শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থী উভয়। আর তাদের সাথে সাড়া পাওয়ার যে রিজনটা সেটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের প্রবেশের পরপরই যে 6 দফা দাবি উত্থাপন প্রশাসনের কাছে, সেটার একটা দিক বলতে পারেন। সেটার দিক বলতে কি, আমি 6 দফা দাবিটা পুরো বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য একটা সম্মিলিত দাবি হিসেবে জাস্ট উত্থাপন করেছিলাম। এবং এই 6 দফা দাবিটা আমার যথেষ্ট ডাকসু বলেন বা হচ্ছে বিশ্ববিদ্যালয় চলাফেরায় বলেন আমার অনেক সুন্দর একটা কার্যকরী প্রভাব আমার উপর রেখেছে বলে আমি মনে করছি এবং আমি যথেষ্ট সুন্দর, সাবলীল এবং খুব ভালো সাড়া পাচ্ছি সবার থেকে। সবশেষে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচনী বিধিমালা আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টা সেটা নিয়ে আমি একটু বলতে চাই। আমরা প্রথমেই দেখি যে একটা ছাত্র সংগঠনের একজন জিএস পদপ্রার্থী তিনি হচ্ছে মিছিল নিয়ে সিনেটে প্রবেশ করেন। প্রথম দিনই তিনি হচ্ছে তার আচরণবিধি লঙ্ঘন করেন। একই সাথে পর্যায়ক্রমে অনেকবার হচ্ছে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। গতকাল একজন নারী ক্যান্ডিডেটকে আমরা আচরণবিধি লঙ্ঘন করতে দেখেছি। আমি প্রশাসনের কাছে এটি দাবি জানাবো যে বা যারা আচরণবিধি লঙ্ঘন করতেছে আপনারা অতি সত্বর পদক্ষেপ নিন। আপনারা যদি পদক্ষেপ না নেন দেখবেন যে বিষয়টা আরও বেশি ঘোলাটে হবে এবং ভবিষ্যতে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে এবং তার বিরুদ্ধে যদি আপনারা পদক্ষেপ নিতে যান তখন হচ্ছে এটা ব্যাপারটাকে আরও বেশি হচ্ছে উচ্ছৃঙ্খল করে তুলবে। আর হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আছে তাদের কাছে কিছু কথা বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আসন্ন ডাকসু নির্বাচন আছে সেটিতে আপনারা সচেতন শিক্ষার্থীর পরিচয় দিবেন বলে আমি আশা রাখছি। একজন সচেতন শিক্ষার্থী কেউ কোথাও যদি আচরণবিধি লঙ্ঘন করে আপনারা প্রতিবাদ করবেন, আপনারা প্রশাসনকে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনটা আসতেছে সে জায়গায় আপনারা আপনাদের যে পছন্দের বা মনোনীত যাকেই আপনারা আপনাদের যোগ্য প্রতিনিধি বলে মনে করেন না কেন আপনারা হচ্ছে তাকে ভোট দিয়ে জয়ী করবেন। কোনো টাকা পয়সা দিয়েছে, খাওয়ার দাওয়ার খাইয়েছে এরকম কোনো প্রার্থীকে আপনারা দয়া করে ভোট দিবেন না।
কারণ এই ব্যাপারগুলো হচ্ছে আমরা রাজনৈতিক অসচেতন শিক্ষার্থীর পরিচয় দেয়। যেমন হচ্ছে আপনি যদি 500 টাকা আপনার পিছনে খরচ করা হয়েছে, সে আপনার থেকে 5,000 টাকা যেভাবেই হোক তুলে নিবে। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনৈতিক সচেতন শিক্ষার্থী সবাই, তারা এই জায়গাটায় নিজেদের অবস্থানটা শক্ত করে ধরে রাখবে এবং তাদের যে যোগ্য প্রতিনিধি আছে তাকে হচ্ছে নির্বাচন করবে।